সেকেন্ড পেপারের কোর্স করেছেন এরকম কেউ আছেন যে আমরা সেকেন্ড পেপারের কিছু অংশ করেছি এরকম? জি, আমাদের তো ফার্স্ট ইয়ারে সেকেন্ড পেপার ফার্স্ট পেপার মিক্স করেই করানো হয়, কিছু করা হয়ে গেছে আর কি। আচ্ছা আচ্ছা, সেকেন্ড পেপারে কোন কোন আইটেম করেছেন আপনি? ন্যারেশন করানো হয়েছে, ঠিক পুরোপুরি শেষ হয়নি। তারপর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ওগুলো করানো হয়ে গেছে। আর কেউ? অ্যাকচুয়ালি ভুলে গেছি। আচ্ছা আচ্ছা, এক্সেপ্ট ভুলে গেছেন। আর কেউ কোনো কিছু করেছেন? স্যার আমরা একটু মডিফায়ার্স করছিলাম স্যার। ও, নিউ আইটেম, ইটস ফাইন। আর কেউ সেকেন্ড পেপারে? মডিফায়ার আমাদেরও হয়েছিল হালকা পাতলা। আচ্ছা, মডিফায়ার্স এর মধ্যে আপনারা ড্যাংলিং মডিফায়ার সম্পর্কে কিছু জানেন কেউ? না, সরি। বা মিসপ্লেসড মডিফায়ার? জাকারিয়া হাসান নামের কেউ আমাদের সঙ্গে জয়েন করেছেন? হ্যালো, নতুন কেউ জয়েন করেছেন আমাদের সঙ্গে জাকারিয়া হাসান নামের? সুফিয়ান আদিব নামের কেউ আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনাদেরকে ওরিয়েন্টেশন ক্লাসে স্বাগতম। আমি স্ক্রিন প্রেজেন্টেশনে যাচ্ছি। আমাদের যেহেতু সফটওয়্যার আইটেমে স্ক্রিন প্রেজেন্টেশনের উপরে হবে, সেক্ষেত্রে আপনারা সবাইকে স্ক্রিন দেখতে পাচ্ছেন? আমার কম্পিউটার স্ক্রিন জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। আপনাকে দেখতে পাচ্ছি। ফুল স্ক্রিন দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার। দ্যাটস ফাইন। প্রথমেই অনেকেই তো আমাদের নতুন সেশনে আছেন, যারা একদমই নতুন ফার্স্ট পেপার শুধু করেছেন, তাদের আমি সেকেন্ড পেপার সম্পর্কে প্রথমে একটা কোশ্চেন থেকে একটু আলোচনা করে দিচ্ছি, যে আমাদের সেকেন্ড পেপারের আইটেমগুলো কি কি থাকে সেটা আমি খুব অল্প সময়ে একটু প্রেজেন্ট করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। আমি একটা টেস্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। আপনারা দেখেন ইংলিশ সেকেন্ড পেপারে আপনারা সবাই স্পষ্ট দেখতে পাচ্ছেন? জি স্যার। সবাই দেখতে পাচ্ছেন কি? জি পাইতেছি স্যার। ওকে, তাহলে প্রথমেই আমাদের থাকবে আর্টিকেল। প্রত্যেকটা আমাদের 12টা আইটেম থাকবে, 12টা আইটেমে 5 নাম্বার করে, 1 নাম্বার 2 নাম্বার এরকম 12টা আইটেম থাকবে, প্রত্যেকটাতে 5 নাম্বার করে থাকবে। প্রথমেই থাকবে আর্টিকেল, তারপরে হচ্ছে প্রিপোজিশন, এখানে দেখতে পাচ্ছেন আর্টিকেলের পরে থাকবে আমাদের প্রিপোজিশন, তারপরে থাকবে হচ্ছে, এটা আপনাদের জন্য নতুন, আর্টিকেল প্রিপোজিশন আপনারা এর আগেও করেছেন এবং এটা পুরোপুরি নতুন, সেটা হচ্ছে ইউজেস অফ স্পেশাল ওয়ার্ডস অথবা ফ্রেজেস। কমপ্লিটিং সেন্টেন্সও আপনারা করেছেন। 4th নাম্বারে যেটা থাকবে সেটাতে 5 নাম্বার, 10টা থাকবে। আগে আপনারা 5টা করেছেন, 9 বা 10 নাম্বারে এসএসসি সিলেবাসে থাকে, এখন সেটা থাকবে হচ্ছে 4 নাম্বারে কিন্তু 10টা। আর তারপরে চলে যাবে 5 নাম্বার, সেখানে থাকবে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। আপনারা হয়তোবা যারা ইতিমধ্যে দেখেছেন তারা হয়তোবা বুঝবেন যে এইটা আরো সহজ করে দেওয়া হয়েছে, রাইট ফর্ম অফ ভার্বস। যেখানে আগে আমাদের উপরে বক্স থাকতো সেখান থেকে সিলেক্ট করতে হতো, কিন্তু এখন আমাদের বক্স থাকবে না, জাস্ট ব্রেকেটে শূন্যস্থানের পাশে দেওয়া থাকবে, সেখান থেকে করতে হবে। তারপরে হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন, আগে থাকতো 10টা কিন্তু এখন থাকবে 5টায় 5 নাম্বার, যেটা অনেকের জন্য একটু ঝামেলা মনে হয় বা কনফিউজিং মনে হয়, যে কঠিনও মনে হয় অনেকের কাছে। আর তারপরে আমাদের 7 নাম্বারে থাকবে হচ্ছে ন্যারেশন, 8 নাম্বারে থাকবে এইটা নতুন আইটেম, সেটা হচ্ছে আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্স। তারপর 9 নাম্বারে থাকবে মডিফায়ার্স, এটাও নতুন আইটেম, 2-1 জন বলেছেন আপনারা করেছেন। তারপরে হচ্ছে 10 নাম্বারে থাকবে হচ্ছে সেন্টেন্স কানেক্টরস, এটা আপনারা করেছেন, যদিও 5টা ছিল। আর এখন হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম, একটা নতুন আইটেম আসছে, যেটাতে এরকম ওয়ার্ড দেওয়া থাকবে, একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেখানে নিচে এরকম সেন্টেন্সেস থেকে বাছাই করা কিছু ওয়ার্ড দেওয়া থাকবে, সেগুলোর ডিরেকশন দেওয়া থাকবে যে এটা সিনোনিম করতে হবে না অ্যান্টোনিম করতে হবে। আর শেষে খুব সহজ একটি পাংচুয়েশন মার্কস করতে বলা হবে, যেটাতে আমরা আগে ন্যারেশন আর প্রিপির করতাম এসএসসি তে, সেরকম না। তাহলে আমরা বুঝতে পেরেছি আমাদের নতুন আইটেম খুবই অল্প। আমাদের নতুন আইটেমের মধ্যে সিনোনিম অ্যান্টোনিম প্র্যাকটিস করতে হবে আমাদের, মডিফায়ার্স, এবং তারপরে হচ্ছে আমাদের প্রোনাউন রেফারেন্সিং। আর তাছাড়া আমি বলা যায় যে সবই নতুন, আর সবই পুরাতনই। আর শুধুমাত্র আরেকটা আইটেম নতুন, সেটা হচ্ছে স্পেশাল ওয়ার্ডস এর ইউজ, যেটা অত্যন্ত সহজ। আমি বোর্ডের খাতা, হয়তো আপনারা যারা বোর্ডের খাতা দেখেছেন বা স্টুডেন্টদের খাতা কখনো দেখার সৌভাগ্য হয়েছে যে কেমন লিখে, আমরা বলি যে আমরা যখন খাতা দেখি তখন এই 3 নাম্বার আইটেমটাতে সবাই 5-এ 5 পেয়ে যায়, এবং 12 নাম্বার আইটেম যেটা পাংচুয়েশন, এটা খুবই সহজ, সেটা তো আমরা জানি।
তাহলে আমাদের সিলেবাস সম্পর্কে আপনাদের ধারণা হয়েছে সবই পুরনো আইটেমই বলা যায়। কিন্তু পুরনো আইটেম হওয়ার সত্ত্বেও আমাদেরকে একটু স্কিলের সঙ্গে কাজ করতে হবে। এই জন্য আপনারা সবাই আমাকে শুনতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন যেহেতু বড় স্থাপনা, সেক্ষেত্রে আমরা এখানে দ্য পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ ব্যবহার করবো, দা হবে। কিন্তু আমাদের প্রশ্ন, আমি প্রথম লাইনটা একটু পড়ে তারপরে আপনাদের জন্য যেটা প্রশ্ন সেটাতে চলে যাচ্ছি। সেটা হচ্ছে, দ্য পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ ইজ অ্যান এক্সকুইজিটলি ডিজাইনড বিল্ডিং। ইন ফ্যাক্ট ইট ইজ আ ওয়ান্ডার অফ মডার্ন আর্কিটেকচার অ্যান্ড টেকনোলজি। ইট ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট। এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ওয়ান অফ দ্য। সুপারলেটিভ ডিগ্রির আগে আমরা আর্টিকেল দা ব্যবহার করি, এটা একটা কথা। এখন আপনারা চলে যান শেষের দিকে, দেখেন অ্যান আমেরিকান আর্কিটেক্ট লুই আইখ্যান ডিজাইনড দিস বিল্ডিং। এখানে এইচ নাম্বারে আমরা, যেহেতু এখানে প্রপার নাউন দেওয়া আছে যে লুই আইখ্যান, সেক্ষেত্রে আমরা এখানে আর কিছু ব্যবহার করব না। ডিজাইন দিস বিল্ডিং, এখানে একটা ডিটারমিনার দেওয়াই আছে। ডিটারমিনার মানে হচ্ছে আর্টিকেল সহ ডিটারমিনারের মধ্যে, এই জন্য আমরা কিছু ব্যবহার করব না। আপনাদের কাছে আমার কোশ্চেন হচ্ছে লাস্ট ওয়ান, যে নাম্বারের উত্তরটা আপনারা আমাকে একটু চ্যাটিং এ জানান। হ্যাঁ, অনেকেই লিখছেন, একজন ক্রস লিখেছেন, দুইজন ক্রস লিখেছেন, আমরা অনেকের থেকে উত্তর পেয়েছি। যারা এ দিয়েছেন তাদের কেউ কি আমাকে কারণটা বলবেন, যেন আমাকে রাহাত আবার বলতে পারেন। এভরি ডে মেনি এ ভিজিটর কামস টু দ্য বিল্ডিং। মেনি এ বলতে স্যার না অনেকগুলা মানুষ বুঝাইতেছে স্যার। আচ্ছা, ম্যানি এ ব্যবহৃত হয়, আপনারা জি। সবাই একমত এটার সঙ্গে। কিন্তু হ্যাঁ, গুড, অনেকেই এ দিয়েছেন। ক্রস যারা দিয়েছেন তারা দুঃখিত, অনেকেই ক্রস দিয়েছেন, এটা ঠিক আছে। কিন্তু ক্রস দেওয়ার পিছনে এখানে কিন্তু যদি আমরা ম্যানি ভিজিটর্স ব্যবহৃত হতো, যদি এটা প্লুরাল ফর্মে থাকতো তাহলে আমাদের ম্যানি ভিজিটর্স ব্যবহৃত হতো। এখানে ভিজিটরের সঙ্গে এস থাকতো এবং ভার্বের সঙ্গে কামস থাকতো না, এস থাকতো না, কাম হতো। ম্যানি ভিজিটর্স, অনেক পর্যটকরা এখানে আসেন এই বিল্ডিংটা দেখতে। কিন্তু যেহেতু এখানে ভার্বের সঙ্গে এস যুক্ত করা আছে, সেক্ষেত্রে এখানে অবশ্যই আমাদের ম্যানি এ ভিজিটর দিতে হবে। আমরা এই রুলসটার দিকে যদি আপনাদের খেয়াল করেন তাহলে আপনারা দেখতে পারবেন। এখানে দেখেন, এখানে আমি লিখেছি ফিউ, লিটল, গুড ম্যানি, এ লট অফ, এ গ্রেট ম্যানি, গুড ডিল ইত্যাদি প্লুরাল নাউনের পূর্বে এ বসে, যেমন এ গ্রেট ডিল, এ গ্রেট ম্যানি এরকম বসে। কিন্তু মাঝে মাঝে ম্যানি এর পরে এ এন বসে। আমার কথা বুঝতে পেরেছেন? ম্যানি এর পরে বসে। যেমন এখানে দেখেন, উপরের উদাহরণগুলো দেখছেন, আমরা লাস্টের উদাহরণটা দেখি। ম্যানি এ ম্যান, তারপরে আবার সিঙ্গুলার হয়েছে, ম্যানি এ ম্যান ওয়াজ প্রেজেন্ট। এখানে এই সিঙ্গুলার হয়েছে এবং এই ম্যান কিন্তু সিঙ্গুলার, ম্যানও সিঙ্গুলার এবং ভার্বও সিঙ্গুলার। এখানে আপনারা দুইটা নিয়ম দেখতে পাচ্ছেন, নিয়ম দুইটা আপনারা খেয়াল করেন। প্রথম নিয়মটা হচ্ছে ম্যানি এর পরে সিঙ্গুলার নাউন ব্যবহৃত হবে, সিঙ্গুলার নাউন ব্যবহৃত হবে এবং ভার্বও সিঙ্গুলার ব্যবহৃত হবে। এটা হচ্ছে ম্যানি এর পরে। আর যদি আমরা এ ম্যানি ব্যবহার করি, এ ম্যানি যদি ব্যবহার করি তাহলে আমাদের ব্যবহৃত হবে হচ্ছে প্লুরাল নাউন এবং প্লুরাল ভার্ব। আপনারা সম্ভবত এটা ক্লিয়ার হতে পেরেছেন। যদি এখানে আমি আর্টিকেলের যে টোটাল রুলস গুলা, সেই রুলস গুলো থেকে কিছু অংশ এখানে নিয়ে এসেছি এই উদাহরণটা আলোচনা করার জন্য। যেমন মাঝখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যদি ম্যানি এ হয় তাহলে এটার সঙ্গে সিঙ্গুলার নাউন হবে, যেমনটা আমরা উপরে দেখলাম ম্যানি এ ভিজিটর, আর সিঙ্গুলার ভার্ব অর্থে কামস হয়েছে। আর এ ম্যানি এর সঙ্গে প্লুরাল নাউন ব্যবহৃত হয়েছে এবং প্লুরাল ভার্ব ব্যবহৃত হবে। এখানে নিচে আমি আরেকটা উদাহরণ দিয়েছি, এটা এই কোশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটিতে কোন এক সালে আসছিল। আপনারা এটা একটু দেখবেন, এখানে উত্তরটা আমরা নিচের এই অপশনগুলো থেকে কোনটা নিতে পারি। ম্যানি এ স্টুডেন্ট টাইম ইন আইডলনেস, উত্তর আমরা কোনটা নিব? আপনারা একটু চ্যাটিং আবার লিখে দেন। ডি নিব। গুড, একজন বলে দিয়েছেন ডি নিব, কারণ হচ্ছে ম্যানি এর পরে আমরা এখানে দেখলাম ম্যানি এ যদি থাকে তাহলে সিঙ্গুলার নাউন, এন স্টুডেন্ট সিঙ্গুলার দেওয়াই আছে এবং সিঙ্গুলার ভার্ব হয়েছে। আর্টিকেলের ক্ষেত্রে ভ্যারি অর্থে মোস্ট এর পূর্বে এ বসে। আমরা ওখানে কিন্তু একটা বিষয় খেয়াল করেছিলাম যে আমরা দেখেছিলাম যে সুপারলেটিভের পূর্বে দা বসেছিল, বা আমরা জেনারেলি যে নিয়মটা পড়াই সেখানে আমরা বলি যে সুপারলেটিভের পূর্বে দা ব্যবহৃত হয়। কিন্তু এখানে খেয়াল করেন, আমরা বলেছি যে অনেক ক্ষেত্রেই
সুপারলেটিভ ফর্ম, মোস্ট সুপারলেটিভ, কিন্তু এর আগে আর্টিকেল এ এন বসতে পারে, এ বসবে মোস্ট যেহেতু, দা না বসে সুপারলেটিভ হওয়া সত্ত্বেও। যেমন বাংলাদেশ ইজ আ মোস্ট বিউটিফুল কান্ট্রি, এখানে এ ব্যবহৃত হয়েছে সুপারলেটিভ হওয়া সত্ত্বেও, কারণ এখানে ভেরি অর্থে ব্যবহৃত হয়েছে। বাংলাদেশ ইজ এ ভেরি বিউটিফুল কান্ট্রি, এখানে কিন্তু সুপারলেটিভ ফর্ম হয় নাই। যেমন বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল কান্ট্রিজ, এরকম কিন্তু হয় নাই। এখানে হয়েছে বাংলাদেশ ইজ এ ভেরি বিউটিফুল কান্ট্রি। আপনারা বুঝতে পেরেছেন সম্ভবত। যেমন শি লিডস, আরেকটা উদাহরণ দেওয়া আছে, শি লিডস আ মোস্ট হ্যাপি লাইফ। এখানে আসলে শি লিডস এ ভেরি হ্যাপি লাইফ, সেই এ ভেরির পরিবর্তে আমরা অনেক সময় মোস্ট সুপারলেটিভ, সেটাকে আমরা ভেরি অর্থে ব্যবহৃত হলে সেক্ষেত্রে আমরা এ ব্যবহার করতে পারি। আচ্ছা, আমরা নিচের উদাহরণটাতে যাচ্ছি না, তাহলে আমরা এখান থেকে এই বিষয়টা জানতে, যে ম্যানির ব্যবহার একটা শুনতে পারলাম যে ম্যানি এ আর এ ম্যানি এইটা। আর ভেরির ক্ষেত্রে আমরা মোস্টের ক্ষেত্রে যদি ভেরি অর্থে ব্যবহৃত হয় সুপারলেটিভ, আপনারা এই কথাটা হয়তো বা ক্লিয়ার হন না, আমি আরেকবার বলছি। সেটা হচ্ছে কোনো একটা সেন্টেন্সে মোস্ট তো থাকবে হচ্ছে সুপারলেটিভ অর্থে। যেমন বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল কান্ট্রিজ, অথবা বাংলাদেশ ইজ দ্য মোস্ট বিউটিফুল কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, তখন তো এটা সুপারলেটিভ, দ্য মোস্ট বিউটিফুল কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড এরকম সুপারলেটিভ ফর্মে ব্যবহৃত হয়েছে। কিন্তু এখানে কিন্তু সুপারলেটিভ ফর্ম না, এখানে ভ্যারির পরিবর্তে মোস্ট ব্যবহৃত হয়েছে, এই জন্য আমরা দা ব্যবহার না করে এ ব্যবহার করতে পেরেছি। এই জন্য নিচের উদাহরণটাও একই রকম। আমরা আশা করি স্যার ইয়েস প্লিজ। যে এখানে মোস্টটা ভেরির পরিবর্তে কখন বসবে এটা কিভাবে বুঝবো আমরা? আচ্ছা, সেক্ষেত্রে আপনারা সেন্টেন্সটাকে খেয়াল করবেন যে সেন্টেন্সটাকে এখানে কি সুপারলেটিভের কোনো ফর্ম আছে কিনা। যেমন এখানে তাহলে আমাদের যদি বাংলাদেশ ইজ দ্য মোস্ট বিউটিফুল কান্ট্রি এরকম থাকতো, তখন ইন দ্য ওয়ার্ল্ড বা আরো কয়েকজনের মধ্যে তুলনা অর্থে তখন ব্যবহৃত হতো, বা ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল কান্ট্রিজ, ওয়ান অফ দ্য থাকতো। সেক্ষেত্রে আমরা খুব সহজে, যেমন এখানে মেয়ের উদাহরণটা দেখেন, 2 নম্বর উদাহরণটা, শি লিডস আ মোস্ট হ্যাপি লাইফ। এখানে কিন্তু কারোর সঙ্গে তুলনা করে নাই, বা কয়েকজনের মধ্যে সে মোস্ট হ্যাপি এরকম কিন্তু ব্যবহৃত হয়। বুঝতে পেরেছেন কি? যেমন আমরা যদি বলি যে শি লিডস দ্য মোস্ট হ্যাপি লাইফ অ্যামং দ্য গার্লস, সে কয়েকজন গার্লসের মধ্যে সে সবচেয়ে হ্যাপিয়েস্ট লাইফ বা মোস্ট হ্যাপি লাইফ লিড করে, তখন আমরা বুঝতে পারবো যে এটা সুপারলেটিভ। কিন্তু এখানে যেহেতু কারোর সঙ্গে তুলনা নাই, কয়েকজনের মধ্যে নেই, সেই জন্য আমরা এটা খুব সহজেই বলতে পারবো যে এটা আমরা সুপারলেটিভ ফর্মে নেই, মোস্টটা ভেরি অর্থে ব্যবহৃত হয়েছে। আমরা একটা সেন্টেন্স প্যাটার্ন দেখে খুব সহজেই বুঝে নিতে পারবো। আচ্ছা, আমি এইটা আলোচনা করলাম এই কারণেই, যেমন আর্টিকেলে যেমন 2-1 কিন্তু এখানে ক্রস বলেছেন, এভরিডে ম্যানি ভিজিটর, এখানে কিন্তু 2-1 ক্রস বলেছেন। অনেকেই, আমি বোর্ড পরীক্ষার খাতা চেক করতে গিয়ে দেখলাম যে অনেকেই এখানে ক্রস দিয়েছেন। কেউ কেউ আবার, আমি যখন পরীক্ষার হলে ডিউটিতেও ছিলাম তখন আমাকে বলতেছে স্যার কোশ্চেনটাতে একটু ভুল আছে, যে তারা একটু মাথা বেশি, তারা বলতেছেন ম্যানি ভিজিটর তো হলে তাহলে স্যার এখানে কামসটা ভুলে দিচ্ছে, যে কামসের সঙ্গে তো এস যুক্ত হওয়ার কথা না, এখানে তো কাম হওয়ার কথা, ম্যানি ভিজিটরস এ তো অনেক ভিজিটরস, তাহলে এখানে কামস এসটা এখানে দিল কেন? কিন্তু এটা তারা এটা ঢাকা বোর্ডের প্রশ্ন, কিন্তু গত বছর 2019-এর, আপনারা হয়তো বা খেয়াল করে যারা পড়েছেন তারা দেখবেন। সেক্ষেত্রে এখানে কিন্তু কামস না, ভুল না, এটা ঠিক আছে। এখানে আসলে আমাদের ওই নিয়মটা প্রযোজ্য, ম্যানি এ ভিজিটর। আমি যের জন্য এটা আপনাদের দেখালাম সেটা হচ্ছে, আমি আপনাদের টিচিং এর ক্ষেত্রে প্রত্যেকটা আইটেমের এরকম কিছু কমপ্লিকেটেড যে রুলস গুলো, আমরা বেসিক রুলস গুলো আপনাদের পড়া দিয়ে দিব। সে রুলস গুলো যেহেতু আপনারা এখন কোয়ারেন্টাইন টাইমে বাসায় ফুল ফ্রি সময় পার করছেন, সেক্ষেত্রে আপনারা, আমি পড়া দিয়ে দিব, যে কোনো আমাদের কমন বই হয়তো থাকবে সেটা থেকে, অথবা আমি কিছু শীট প্রোভাইড করে দিব, সেই শীট থেকে আপনারা পড়ে নেবেন, তারপর আমরা কিছু কমপ্লিকেটেড আইটেম প্র্যাকটিস করব। যেমন আপনারা কেউ কেউ বলেছেন যে আপনারা ন্যারেশন প্র্যাকটিস করেছেন। আপনাদেরকে যদি আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন, আমি, আচ্ছা, আমাদের আর্টিকেলের পরে প্রিপোজিশন আইটেমে চলে যেতে পারি। ওকে, প্রিপোজিশনের ক্ষেত্রে এটা একটু আপনাদের জন্য কমপ্লিকেটেড হয়ে যায়। তারপরেও দেখেন, আমরা তো প্রিপোজিশন 6, 7, 8 থেকে পড়ে আসছি, কিন্তু এখানে এই প্রিপোজিশনটা খেয়াল করেন, এটা 17 কিংবা 18-তে নটরডেমে আসছে, নটরডেমে টেস্ট পরীক্ষায় আসছে। এরকম একটা প্রশ্ন যদি টেস্ট পরীক্ষায় আসে, তাহলে আমাদের অধিকাংশ স্টুডেন্টের জন্য সেটা হাই হতাশকর হয়ে যাবে। কারণ দেখেন আপনারা এখানে খেয়াল করে, যদি প্রিপোজিশনের ব্যাপারে ক্লিয়ার ধারণা আমাদের না থাকে, তাহলে কিন্তু আমরা এই ব্যাপারে বারবার কনফিউশনে পড়ে যাব।
যেমন আমরা ডাই নিয়ে অনেক সময় কনফিউশনে থাকি, সেক্ষেত্রে এখানে প্রিপোজিশনের ব্যবহার, ডাই এর সঙ্গে কি কি প্রিপোজিশন ব্যবহৃত হয় সেটার একটা প্রশ্ন তারা করেছেন। নটরডেম বা রাজু ওনাদের প্রশ্ন আমি খেয়াল করেছি, কিছু ক্ষেত্রে একটু উদ্ভট কিছু, বা বিশেষ করে ক্যাডেটের প্রশ্নগুলোতে কিছু কিছু উদ্ভট ব্যাপার তারা আনেন। যেমনটা এটা আপনারা একটু সবাই সাইলেন্সে একটু পড়েন এবং উত্তরগুলো গেস করে রাখেন। আমি উত্তরগুলো একটু পরে বলে দিচ্ছি, আপনারা একটু চেক করে নেবেন, অথবা আপনারা যদি লিখতে পারেন চ্যাটিং বক্সে 10টা অবশ্য লেখাও কঠিন। আচ্ছা, আমি তাহলে একটা একটা করে চলে যাই, তাহলে সুবিধা হবে। যেমন এভরিডে মেনি পিপল ডাই আননেসেসারিলি, প্রত্যেক দিন অনেক মানুষ আননেসেসারিলি মারা যাচ্ছেন। সাম পিপল ডাই কান্ট্রি, এখানে আমরা এই নাম্বারে কি ব্যবহার করতে পারি একটু লিখে দেন দুই একজন। ফর স্যার, ফর। ফর, গুড। একজন বা কোনো একজন যদি আপনারা লেখার চেয়ে যদি কেউ একজন উত্তর জানেন তাহলে সাথে সাথে বলে দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, একজন বলেছেন সাম পিপল ডাই ফর কান্ট্রি। আচ্ছা, কোনো কিছুর জন্য মারা যাওয়া, কোনো কিছুর জন্য আত্মত্যাগ করার অর্থে আমরা ডায়ের সঙ্গে ফর ব্যবহার করি। দ্যাট ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। দেন দেয়ার আর সাম, আরো কিছু লোক আছেন হু এক্সকিউজ ডাই। মি স্যার, ইয়েস প্লিজ। এক্সকিউজ মি স্যার, এই নাম্বারটা আরেকবার একটু বলবেন? আমরা বললাম যে ডাই জন্য মারা যাওয়া, যেমন সে দেশের জন্য মারা গিয়েছেন, এই জন্য প্রথমটা হবে ফর। আমরা সাধারণত পরবর্তী দেশ থাকলে আমরা বুঝি যে সে দেশের জন্য মারা গিয়েছেন, এই জন্য আমরা এখানে ডায়ের সঙ্গে ফর ব্যবহার করেছি। তারপরটা দেখেন, দেয়ার আর সাম, আরো কিছু লোক আছেন হু ডাই স্ক্যাফোল্ড। স্ক্যাফোল্ড মানে জানেন কি কেউ? আচ্ছা, স্ক্যাফোল্ড মানে হচ্ছে ফাঁসির কাষ্ঠ। ফাঁসির কাষ্ঠ, স্ক্যাফোল্ড মানে হচ্ছে ফাঁসির কাষ্ঠ। যেখানে ফাঁসি দেওয়া হয় সেখানকে স্ক্যাফোল্ড বলা হয়। ফাঁসির মঞ্চে, এটা একটা জায়গা বোঝাচ্ছে, এই জন্য এখানে আমরা অ্যাড ব্যবহার করব। অ্যাড ব্যবহার করব। তার মানে স্যার স্ক্যাফোল্ড মানে ফাঁসির মঞ্চ। হ্যাঁ হ্যাঁ, ফাঁসির মঞ্চ বলেছে, যেখানে ফাঁসি দেওয়া হয় সেটা। তারপর এটা দেখেন, ভেরি ফিউ পিপল ডাই। আচ্ছা, তোমরা এখান থেকে কি বুঝতে পারলা যে আসলে আমাদের প্রিপোজিশনের ব্যাপারগুলোতে অনেক বেশি ক্লিয়ার থাকতে হবে, একদম 100% ক্লিয়ার ধারণা থাকতে পারবে, যাতে করে আমরা যে, হ্যাঁ হ্যালো, প্রিপোজিশন এটা আমাদের প্রায় ব্যবহৃত হয় এবং ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট গুলোতে আমাদের প্রিপোজিশনের বহুল ব্যবহৃত, এবং প্রিপোজিশন থেকে এরকম কনফিউশনাল যে প্রিপোজিশন সেখান থেকেই থাকবে। যেমনটা আপনারা হয়তো প্রিপোজিশন শুধুমাত্র পড়েছেন, আমরা এরকম গ্রুপ ভার্ব যেগুলো ভার্বের সঙ্গে প্রিপোজিশন, বিভিন্ন রকম প্রিপোজিশন যোগ হয়ে বিভিন্ন রকম অর্থ হয়। যেমন দেখেন, লুক একটা ভার্ব, সেটার সঙ্গে বিভিন্ন রকম প্রিপোজিশন যুক্ত হয়ে বিভিন্ন রকম অর্থ তৈরি করেছে। যেমন লুক আফটার, এটা আমরা জানি দেখাশোনা করা, কোনো কিছু কাউকে ভরণ পোষণ করা, এরকম অর্থে ব্যবহৃত হয়। তারপরে লুক অ্যাট, কোনো দিকে তাকানো, এটা আমরা জানি। লুক ডাউন আপন, এটাকে আমরা জানি যে ঘৃণা করা অর্থে ব্যবহৃত হয়। লুক ফর অর্থ জানি খোঁজা, যেমন লুক ইনটু তদন্ত করা। যেমন উদাহরণটাও দেখেন, দ্য পুলিশ আর লুকিং ইনটু দ্য মার্ডার, তার মানে হচ্ছে তারা এই মার্ডারের বিষয়ে তদন্ত করছেন। জাস্ট একটা এরকম সেন্টেন্স হলে কিন্তু আমরা তখনই কনফিউশনে পড়ে যাব যে এখানে লুক এর সঙ্গে কোন প্রিপোজিশনটা ব্যবহৃত হবে। আবার লুক অন বা আপন, এটা মনে করা অর্থে ব্যবহৃত হয়। যেমন আই লুক অন অথবা লুক আপন হিম অ্যাজ মাই ফ্রেন্ড, যেমন আমি তাকে আমার ফ্রেন্ড হিসেবে মনে করেছিলাম। গণ্য করা একটা অর্থ আছে না, যেমন আমি তাকে এটা হিসেবে ভেবেছিলাম, সেই অর্থে এটা ব্যবহৃত হয়। তারপরে লুক আউট, যেটা হচ্ছে বাইরে তাকানো, বাইরে সজাগ থাকা অর্থে ব্যবহৃত হয়। লুক আউট, বাইরে তাকাও, দেয়ার ইজ আ ব্ল্যাক উইন্ডো স্পাইডার অন দ্য ওয়াল, ওয়ালের মধ্যে একটা ব্ল্যাক উইন্ডো স্পাইডার আছে। তারপরে দেখেন লুক ওভার, পরীক্ষা করা। লুক থ্রু, যত্নের সাথে পরীক্ষা করা বা দ্রুত পড়ে যাওয়া। যেমন হি লুকড থ্রু মাই পেপারস, যেমন সে আমার কাগজপত্রগুলা দ্রুত পড়ে গেলেন, মানে একবার চোখ ভুলিয়ে গেলেন, পরীক্ষা করে গেলেন। তারপরে দেখেন লুক আপ, খুঁজে বের করা। লুক আপ টু মানে সম্মান করা। হি লুকস আপ টু হিজ ফাদার। দেখেন এগুলা লুকটা আমি ব্যবহার করেছি অন্যান্য এই ফ্রেজাল গ্রুপ ভার্ব গুলোর মধ্যে লুক যুক্তই একটু বেশি, এবং এখান থেকে আমি দেখলাম ভার্সিটি অ্যাডমিশন গুলোতে বেশ কয়েকবার আসছে। যেমন লুক ডাউন আপন, এটা তো কমন, এটা আমরা সাধারণত বোর্ড পরীক্ষাতে ব্যবহৃত হয়। যেমন এই তদন্ত করাটা, এটা ঢাকা ভার্সিটিতে এসেছে 16-17 সেশনের যে ভর্তি পরীক্ষা, সেখানে লুক ইনটু তদন্ত করা এইটা। তো আপনারা
যে কোনো আইটেমই পড়ার ক্ষেত্রে আমাদের অনেক কিছু গ্যাপ থেকে যায়, আমরা চেষ্টা করব যে গ্যাপগুলো যাতে কভার করে বা খুঁটিনাটি যে বিষয়গুলো আছে সেগুলো কমপ্লিট করে পড়ার জন্য। তাহলে আমরা ওই বিষয়টা আমাদের বোর্ড পরীক্ষার জন্য প্লাস এইচএসসি পরীক্ষার জন্য আমরা ক্লিয়ার ধারণা পেতে পারবো। তারপরে আমরা আমাদের আরেকটা সহজ আইটেমে চলে যাচ্ছি, সেটা হচ্ছে যেমন দেখেন আপনারা, যদি আমি আপনাদেরকে ন্যারেশনে যাই, যেমন এটা কেউ কেউ ন্যারেশন করেওছেন বলেছেন, যেমন এখানে আমি 5টা ন্যারেশন দিয়েছি আপনাদের জন্য। আমার মনে হয় যে আপনারা উত্তর করার চেষ্টা করলে ভালো হয়। 1 নাম্বারটার আমরা কি উত্তর দিতে পারি? কেউ একজন লিখে ফেললে বেটার হতো। He said that I might take some exercise regularly. He said that I might, no, must, had to হবে। আচ্ছা, তাহলে একজন বললেন যে যেহেতু he said you বলতে আমরা যদি এখানে কোনো সাবজেক্ট না থাকে তাহলে আই ভেবে নেব যে আমাকে বলেছে। ইউ মাস্ট, কেউ বলছেন হ্যাড টু ব্যবহার করা যেতে পারে। স্যার আমি শাহরিয়ার অয়ন। আচ্ছা, কিন্তু আপনার চ্যাটিং বক্সে দেখেন একজন উত্তর লিখেছে রাদীপ সম্ভবত। গুড। ফয়সাল আহমেদ, দুজন খুব ভালো উত্তর দিয়েছেন। এরকম যদি থাকে মাস্ট দ্বারা কোনো কিছু উপদেশ দেওয়া বোঝায়, সেক্ষেত্রে সেটাকে আমরা অ্যাসার্টিভ ফর্মে রাখবো না, সেটাকে আমরা এরকম ইম্পারেটিভ ফর্মে রূপান্তর করে দিতে হবে। তাহলে ন্যারেশনের একটা নিয়ম হচ্ছে, আমরা প্রথমে যেটা দেখলাম যে মাস্ট যদি থাকে সেটা আমরা অ্যাজ ইউজুয়াল সেন্টেন্স গুলোর ক্ষেত্রে কোনো কিছু করতে হয় সেক্ষেত্রে আমরা হ্যাভ টু ব্যবহার করি। আর চিরন্তন বাধ্যবাধকতা যদি থাকে তাহলে আমরা মাস্টকে মাস্টই রাখি, যেমন উই মাস্ট ডাই, সেক্ষেত্রে আমরা মাস্টই রাখবো। বা উই মাস্ট গো টু স্কুল, আমাদের স্কুলে যেতে হয়, তখন আমরা বলবো উই হ্যাভ টু গো টু স্কুল। কিন্তু এখানে যেহেতু উপদেশমূলক সেন্টেন্স, টেকটাকে চেঞ্জ করব না আমরা? কোনটা? টেক যদি আমরা ইম্পারেটিভ ফর্মে করি তাহলে তো আর আমাদের চেঞ্জ করার প্রয়োজন পড়বে না। যেমন ফয়সাল আহমেদ যেটা লিখেছেন দেখেন চ্যাট বক্সে, হি অ্যাডভাইসড মি টু টেক সাম এক্সারসাইজ রেগুলারলি। যদি আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে ভেবে ফেলি তখন তো আমাদের টু থাকবে, তখন টুর পরে তার টেকের পরিবর্তন হবে না। আর হ্যাভ টু দিলেও আমাদের টেকের পরিবর্তন হবে না, কারণ হ্যাভ টু যাই ব্যবহার করি ভার্বের প্রেজেন্ট ফর্মে ব্যবহৃত হবে। আচ্ছা, তাহলে প্রথমটার উত্তর 2 জন পেরেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা তারপরের প্রশ্নটাতে যাই। দেখেন, রানা said I wish I were the health minister of Bangladesh। কে একজন চ্যাটিং এ লিখে ফেলেন। আচ্ছা, যেমন রানা said, তাহলে আমরা এখানে said that ব্যবহার করব প্রথমে। তারপরে I wished আছে, যেহেতু আই তাহলে রানার জন্য আমরা হি ব্যবহার করব। হি উইশ এখানে প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে আমরা এখানে উইশড ব্যবহার করব পাস্ট টেন্স। এবার তারপরে আমাদের পরিবর্তনের দরকার। এখন আমরা জানি অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ার হয়, ওয়াজ ওয়ার থাকলে সেটাকে পাস্ট পারফেক্টে রূপান্তর করতে হয়। তার মানে এখানে আই ওয়ার এর জায়গায় হবে হচ্ছে হি হ্যাড বিন হওয়ার কথা, তাই তো? আপনারা অ্যাজ ইউজুয়াল যে নিয়ম জানেন, তাহলে এখানে আমাদের এটা হচ্ছে যে আমরা এইটুকু শুধুমাত্র লিখি, হি উইশড। ইফ হবে না এখানে? ইফ এর পরিবর্তে আমরা আই উইশ ব্যবহার করি। ওকে। যেমন আমরা বলতে পারি যে ইফ আই ওয়ার দ্য হেলথ মিনিস্টার অফ বাংলাদেশ, সেই ইফ এর পরিবর্তে ইফ যুক্তটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, সেই ইফ এর পরিবর্তে আমরা এখানে আই উইশ ব্যবহার করেছি। এটা হচ্ছে অ্যাসার্টিভ ফর্ম। ইফ যুক্ত সাধারণত আমরা এক্সক্লেমেটরি ফর্মে থাকে সেটাকে, অথবা হ্যাড যুক্ত থাকে সেটাকে আমরা আই উইশে নিয়ে আসলে অ্যাসার্টিভ ফর্মে হয়। এখানে যেহেতু আছে আই উইশ, তাহলে আমরা লিখলাম হি উইশড, হি ওয়ার। ওয়ার এর জন্য আমরা সাধারণত হ্যাড বিন ব্যবহার করি এরকম। কিন্তু আপনারা কি আমার এই উত্তরের পেছনে চ্যাটিং বক্সে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এর কাউন্টার কোনো উত্তর বলতে পারেন কিনা? কেউ কোনো উত্তর বলতে পারেন না? আপনাদের দেখেন আমাদের বেসিক ন্যারেশন, এটা আমরা প্রায় 7-8 থেকে করে আসছি। এখন আমরা এই নিয়মটা আমাদের এখনো জানা নাই। যদি এরকম সাবজাংটিভ মোডে থাকে আই ওয়ার দ্য হেলথ মিনিস্টার, তাহলে আমরা সেক্ষেত্রে এ আই ওয়ার কখনো পরিবর্তন হবে না। আই ওয়ার এ বার্ড, এ আই ওয়ার পরিবর্তন হবে না, এটা সবসময় যে ফর্মে থাকার সে ফর্মই থাকবে। তাহলে আমরা লিখবো রানা said that রানা উইশ টু বি দ্য হেলথ মিনিস্টার অফ বাংলাদেশ। শফিকুল ইসলাম লিখেছেন এই সিস্টেমেও করা যেতে পারে, হি উইশড টু বি দ্য হেলথ মিনিস্টার অফ বাংলাদেশ। আচ্ছা, এই ফর্মেও লেখা যেতে পারে, অথবা
হি ওয়ার দ্য হেলথ মিনিস্টার অফ বাংলাদেশ, এইভাবে রেখে দিলেও চলবে। এভাবে যারা শফিকুল এবং ফয়সাল আহমেদ লিখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এটা যেভাবে আছে যদি ওইরকম ইম্পারেটিভ টু বি দ্য হেলথ মিনিস্টার সেভাবে না করতে চাই, সেক্ষেত্রে আমরা করতে পারি হচ্ছে রানা said that he wished he were the he were এই ওয়ার এর কোনো পরিবর্তন হবে না। বুঝতে পেরেছেন কি? তারপরেরটাই চলে যায়। এখানে তার একজন মা বলছেন যে মাই চাইল্ড স্যাং ড্যান্সড অ্যান্ড প্লেড, তিনটা ভার্ব আছে। সেক্ষেত্রে আমরা এটা কিভাবে পরিবর্তন করবো এবং তিনটা ভার্বই পাস্ট টেন্সে আছে। আপনাদের জানা থাকার কথা যে পাস্ট টেন্স থাকলে কিভাবে পরিবর্তন করতে হয়। কিভাবে করা যায়? হ্যাড বিন হবে না, হ্যাড হবে। The mother told that her child had been sung, danced and played. Had been প্রয়োজন কেন? শুধু হ্যাড দিলেই হবে। পাস্ট টেন্সে থাকলে আমরা জানি হ্যাডে দিতে হবে। তো এখানে পাস্ট আছে, আমরা পাস্ট পারফেক্ট করব। শুধু হ্যাড হ্যাড এরকম ব্যবহার করলেই হবে। তাই তো করতে চেয়েছিলাম, কিন্তু না, শিখে রাখেন নতুন নিয়ম। যদি কোনো সেন্টেন্সে একাধিক একাধিক পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, যদি একাধিক পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, যেমন এখানে আছে স্যাং, ড্যান্সড এন্ড প্লেড, তখন আমরা কোনোটাকে পাস্ট পারফেক্টে করতে পারবো না। তখন তো যদি আমরা কোনোটাকে পাস্ট পারফেক্ট করি তখন আমাদের হবে কি, একটা কাজ আগে হয়ে যাবে, যেমন ডাক্তার আসার পূর্বে রোগী মারা গিয়েছে, দ্য পেশেন্ট হ্যাড ডাই, তখন একটা কাজের আগে আরেকটা চলে যাবে। বুঝতে পেরেছেন? সেই জন্য আমরা এই ধরনের সেন্টেন্স যেখানে একাধিক পাস্ট ইনডিফিনিট থাকবে সেগুলোকে কোনো প্রকার পরিবর্তন করব না, সেগুলোকে আমরা পাস্ট ইনডিফিনিটেই রেখে দিব। যেমন দ্য মাদার সেড দ্যাট হার চাইল্ড স্যাং, ড্যান্স এন্ড প্লেড। আমরা একটা নতুন নিয়ম শিখলাম। আরেকটা নতুন নিয়ম শিখে আমরা, এটা অবশ্য হয়তো কেউ কেউ পারবেন, এখানে ছোট একটু চেঞ্জের ব্যাপার আছে। যেমন আই সেড আই গেভ হিম দিস ল্যাপটপ। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? 3 নাম্বারটা আরেকবার বললে ভালো হইতো। আচ্ছা, আমরা বলেছি যদি একই সাথে অনেকগুলো ভার্ব পাশাপাশি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে সেগুলোকে সাধারণত আমরা তো পাস্ট পারফেক্টে করি। যেমন মাই চাইল্ড স্যাং, এটা হতো হার চাইল্ড হ্যাড সাং, এবং হ্যাড ড্যান্সড, হ্যাড প্লেড। কিন্তু যদি একাধিক ভার্ব থাকে পাস্ট ইনডিফিনিটে তখন সেগুলোকে আমরা পাস্ট পারফেক্টে রূপান্তর না করে পাস্ট ইনডিফিনিটেই রেখে দিব। যেমনটা আমি বললাম হার চাইল্ড স্যাং, ড্যান্সড এন্ড প্লেড, এইভাবেই থেকে যাবে। তারপরে আই সেড, দেখেন আই গেভ হিম দিস ল্যাপটপ। I gave him this laptop. এখানে আমরা যদি পরিবর্তন করতে চাই তাহলে লিখবো হচ্ছে I said that I থাকবে I had given, এখানে had given হবে কারণ একটা মাত্র ভার্ব আছে him। আমরা জানি যে this থাকলে সেটাকে আমরা পরিবর্তন করে কি লিখে দিব? that লিখে দিব। গুড, অনেকে উত্তর দিয়েছেন given this laptop, কেউ কেউ this ই রেখেছেন। আমরা জানি this কে পরিবর্তন করতে হয়। গুড, অনেকে দ্যাট ল্যাপটপ লিখেছেন, ভালো, জিম লিখেছেন। আর এখানে পাস্ট আছে হ্যাড গিভেন হবে। আরো অনেকেই লিখেছেন, অয়নও লিখেছেন হ্যাড গিভেন হিম। না, এটাও ভুল করেছেন। আমি জানি যে হ্যাঁ এগুলো একটু কনফিউজিং। আচ্ছা, আপনারা শুধুমাত্র জানেন যে দিস থাকলে দ্যাট পরিবর্তন করতে হয়, খেয়াল করছেন, দিস থাকলে দ্যাট পরিবর্তন করতে হয়। কিন্তু মনে রাখবেন সব দিসই দ্যাট হবে না, শুধুমাত্র সময় নির্দেশক দিস গুলোই দ্যাট হবে। যেমন দিস মর্নিং, সেখানে হবে কেবলমাত্র দ্যাট মর্নিং। অন্য সমস্ত জায়গায় দিস যদি থাকে সেই দিস এখানে কি হিসেবে ব্যবহৃত হয়েছে? অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। কোন ল্যাপটপ? এই ল্যাপটপ। এই দিস পরিবর্তন হয়ে দায়ে রূপান্তরিত হবে। কিসে রূপান্তরিত হবে? দায়ে রূপান্তরিত হবে। এখানে তাহলে উত্তরটা দ্যাট যারা লিখেছেন তাদেরটা ভুল হবে, কারণ হচ্ছে আমাদের এখানে সময় নির্দেশক বোঝাচ্ছে না। সেক্ষেত্রে আমরা এখানে কি ব্যবহার করব? দা ব্যবহার করব। আচ্ছা, জিম লিখেছেন আরেকবার। আমরা বললাম যে দিস যদি সময় বোঝায় কেবলমাত্র, যেমন দিস মর্নিং, দিস আফটারনুন, তখনই কেবলমাত্র আমরা এখানে দ্যাট ব্যবহার করব। আর অন্যথায় দিস যদি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, যেমন দিস ল্যাপটপ, এখানে ল্যাপটপ কে বোঝাচ্ছে, এই জন্য আমরা এখানে দিস এর জায়গায় কি ব্যবহার করব? দা ব্যবহার করব। আরেকটা সেন্টেন্স দেখেন, দ্য ম্যান সেড
I have recovered from coronavirus. I am returning home next week. আচ্ছা, এটা নিয়ে আমরা পরে আবার আলোচনা করবো। আমাদের সময় শেষের দিকে চলে আসছে, আমাদের অনেক সময় স্যার হওয়ার চ্যাট কারণ বক্সে দিছি, দেখেন তো হয়েছে কিনা সেন্টেন্সটা। কোনটা? শেষেরটা স্যার, শেষেরটা আমি আচ্ছা, the mother told, the man said, আচ্ছা, the man said, good, অনেকে উত্তর দিয়েছেন already. The man said that he had recovered from coronavirus and also added that he was returning home the previous week. না, হবে না, that he was returning, এই যে এখানে, আচ্ছা আমরা এইটুকুকে বাদ দিয়ে রাখি, সে করোনা ভাইরাস থেকে হয়েছে, he was, I am returning home next week. had been হবে, no, had been হবে না, I am returning, am থাকলে সাধারণত আমরা ওয়াজ করি, অনেকেই লিখেছেন, গুড, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু দুঃখজনক যে তাদের উত্তরটা হয়নি। এখানে সেন্টেন্সটা কিন্তু আছে হচ্ছে ফিউচারে, খেয়াল করেন, আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ফিউচারের কাজ করতে পারে, যেমন আই এম রিটার্নিং হোম নেক্সট উইক, আমি সামনের সপ্তাহে বাড়ি ফিরবো, কিসের কাজ করছে এখানে? ফিউচার টেন্সের কাজ, ফিউচার টেন্সের অর্থ বোঝাচ্ছে। সেক্ষেত্রে এখানে আমরা যদি পাস্ট টেন্সের নিয়ম ওইভাবে করি তাহলে এটা আমাদের উত্তর ভুল হবে। আই এম রিটার্নিং হোম নেক্সট উইক হবে না, আই ওয়াজ রিটার্নিং হোম নেক্সট উইক হবে না, এখানে উত্তরটা হবে ফিউচারে, আই উড বি রিটার্নিং হোম হবে। আমার কথা কি বুঝতে পেরেছেন? তাহলে ওখানে দ্য ম্যান সেড হি উড বি রিটার্নিং, কারণ এখানে উড বি, বি এর পরে তো আইএনজি হওয়ার কথা না, বির পরে তো আইএনজি হয় আমাদের। যেমন আপনি খেয়াল করেন, হি উইল বি প্লেইং, হি উড বি প্লেইং, এখানে যেহেতু পাস্টের অর্থে আছে সেক্ষেত্রে আমরা উড বি ব্যবহার করেছি। যেমন আপনি আগামীকাল ফুটবল খেলতে থাকবেন, তাহলে আপনি কি বলবেন? আই উইল বি প্লেইং ফুটবল টুমরো, তাই নয় কি? ও আচ্ছা ঠিক আছে, আমি শুনছিলাম স্যার বি এর পরে বি থ্রি হয় সব সময় হয় না। এমনি আপনি ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলেন, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কি হয়? এমনি ফিউচার ফিউচার ইনডিফিনিট যেটা, সেখানে আমরা বলি আই উইল গো, আর ফিউচার কন্টিনিউয়াসে আই উইল বি গোয়িং, তাই তো হয়, আই উইল বি গোয়িং, আই শ্যাল বি গোয়িং, সেখানে তো বির পরে আইএনজি ফর্ম ব্যবহৃত হয়। তো বির পরে আমরা আইএনজি ব্যবহার করতে পারি কন্টিনিউয়াস অর্থে ফিউচারের। সেক্ষেত্রে এখানে যেহেতু ফিউচারের অর্থ আছে, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম ফিউচারের অর্থ প্রকাশ করতে পারি, প্রেজেন্ট কন্টিনিউয়াস ফিউচারের অর্থ প্রকাশ করতে পারে। এই জন্য আমরা এখানে এটাকে আর পাস্ট কন্টিনিউয়াস এ রূপান্তর না করে এটাকে আমরা ফিউচার পাস্টে রূপান্তর করবো। যদি আই উইল বি রিটার্নিং, এটা আসল সেন্টেন্সটা হচ্ছে আই উইল বি রিটার্নিং, যেটাকে আমরা আই উড বি রিটার্নিং বা দ্য ম্যান হি উড বি রিটার্নিং হয়েছে। আপনারা এখানেও দেখতে পেলেন যে বেশ কমন বিষয়, কিন্তু আমাদের জানার বাইরেই রয়ে গেছে বলা যেতে পারে। তারপরে দেখেন, আমরা আরো প্রিপোজিশনের কথাও বললাম, আর্টিকেলের কথাও বললাম, তারপরে আমরা আরেকটা কোশ্চেন ছিল স্যার, দ্য নেক্সট উইকটা কি এভাবে থেকে যাবে নাকি প্রিভিয়াস উইকে এগুলো পরিবর্তন হবে? না নেক্সট উইকটা ছিল না, নেক্সট উইক ওটা নেক্সট প্রিভিয়াস হয় না। আচ্ছা ঠিক আছে, লাস্ট থাকলে প্রিভিয়াস হয়। আমার কথা বুঝতে পেরেছেন? স্যার এখানে ফলোইং হবে না? স্যার জিজ্ঞাসা করেছিল ওখানে নেক্সটের বদলে ফলোইং হবে না? হ্যাঁ, ফলোইং ব্যবহার করা যেতে পারে, ফলোইং আর নেক্সট একই। টুমরো থাকলে যেমন আমরা নেক্সট ডে ব্যবহার করি, বুঝতে পেরেছেন? টুমরো থাকলে আমরা নেক্সট ডে ব্যবহার করি, এরকম। আচ্ছা, এবার আমরা আরেকটা আইটেমে চলে যাচ্ছি, যেমন রাইট ফর্ম অফ ভার্বস এর ক্ষেত্রে। যেমন এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে এগুলো সবই হচ্ছে বোর্ডের কোশ্চেন থেকে এবং ভার্সিটি অ্যাডমিশনের কোশ্চেন গুলোর থেকে। আচ্ছা, এখানে উত্তর আমরা দুইটা করে অপশন রেখেছি আর দুইটা করে কমিয়ে দিয়েছি, যে কোনো একটা উত্তর নেওয়া যেতে পারে। একটাতে করে মার্কস আমি করেছি, কিন্তু আমরা যে কোনো একটা নিতে পারবো এখান থেকে। আপনি একটু প্রথম থেকে একটু বলবেন, 1 নম্বরের উত্তর আমরা কোনটা নিব? ইট ইজ এসেনশিয়াল দ্যাট শি, আর ভালো মতো দেখা যাচ্ছে না, একটু জুম করলে ভালো হতো। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা দেখেন, প্রথমে ইট ইজ এসেনশিয়াল দ্যাট শি এট দ্য মিটিং, শি বি অর ইজ,
বি। সি বি। কে বলেছেন? রাত স্যার। রাহাত, কারণ বলবেন? ভাল লাগে স্যার বি দেখতে সেজন্য। সি বি হয় কোনোদিন? আচ্ছা ইজ ঠিক ইজ আছে। তো হওয়ার কথা, ইজ। স্যার ইজ মনে হচ্ছে স্যার। আচ্ছা, ইট ইজ এসেনশিয়াল দ্যাট শি ইজ এট দ্য মিটিং। আচ্ছা, আমরা নেক্সট আমরা ইজ রাখলাম যেহেতু মোস্ট অফ দ্য স্টুডেন্ট উত্তর দিয়েছেন ইজ। তারপরেরটা এখানে আমরা ওয়াজ দিব না ওয়ার নিব? ওয়্যার। আই ওয়্যার। Okay, good. If I were you, I would call her tonight. Okay, তারপরটা দেখেন, it is necessary that every student আছে, আমরা এর আগে ক্লাসে তাহলে every student তো সিঙ্গুলার ফর্ম, তাহলে আমাদের where হবে না where's? where's হবে বলেছেন। আচ্ছা, তারপরে the doctors recommended that she third person সিঙ্গুলার নাম্বার, তাহলে উত্তর আমাদের কোনটা নেওয়ার কথা? টেক্স নিব। সবাই কি তাই বলতে চাচ্ছেন? জি স্যার। আচ্ছা, রাহাত না ঠিক স্যার। নিতে যাচ্ছেন স্যার আসলে। টেক হবে টেক। কারণ রেকমেন্ডেড স্যার। পূর্বের সেন্টেন্সে পাস্ট টেন্স আছে, মানে পূর্বের ইয়াতে পাস্ট ইয়া আছে। তাহলে তো টেকেরই তো ট্রু হওয়ার কথা। তাহলে আমরা এখানে টুক আরেকটা অপশন যদি রাখি তাহলে গুড। এখানে আমরা আরেকটা অপশন রাখলাম টুক। আরেকটা সেন্টেন্স আমরা নিয়ম জানি, অপশন ছিল, আমি যেহেতু অপশন কমিয়ে দিয়েছি তাহলে এটা, তাহলে আমরা কোনটা নিব এখানে? কেউ কেউ টুকও বলছেন, অপশন বানায় নিয়ে উত্তর দেওয়ার প্রয়োজন পড়ছে আমাদের। গুড, ভালো ইন্টেলিজেন্ট স্টুডেন্টরাই কেবল অপশনের ব্যাপারে সন্দিহান হতে পারে যে স্যার অপশনে নেই অথবা ভুল আছে, তাই নয় কি? আচ্ছা, রাদীপ মনে হয় অপশনের ব্যাপারে সন্দিহান, এই জন্য রাদীপ টুকের একটা ব্যাপার বলেছেন। তাহলে রাদীপ অনুসারে আমরা টুক নিলাম, আর অন্যদেরও কারো অনুসারে সি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে টেক্স, কিন্তু সির ক্ষেত্রে তো টেক হওয়ার কোনো ব্যাপার নেই, তাই তো? ঠিক একই 5 নাম্বারটাও দেখেন, দ্য ল্যান্ডলর্ড রিকোয়েস্টেড। আচ্ছা, এখানে যেহেতু রাদীপের সন্দেহান, তাহলে আমি এখানে রিকোয়েস্ট দিলাম। দ্য ল্যান্ডলর্ড রিকোয়েস্ট দ্যাট জন আউট অফ দ্য অ্যাপার্টমেন্ট। John, move out of the apartment or move out of the apartment? মুভস। Move. যেহেতু জন আছে, মুভ। আচ্ছা, রাহাত কোন উত্তর দিবেন? না স্যার। আচ্ছা, দুঃখজনক ভাবে হলে আমাদের সব কয়টাই প্রায় ভুল উত্তর আমরা সিলেক্ট করেছি। আমরা সবাই ভুল উত্তর সিলেক্ট করেছি, যদি এখানে রিকোয়েস্ট আছে, জন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, মুভস, এটাই তো কারেক্ট হওয়ার কথা। দ্য ডক্টর রিকমেন্ডেড পাস্ট টেন্স অনুসারে টুক হওয়ার কথা, অথবা প্রেজেন্ট চিন্তা করলে শি আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে আমরা এখানে টেক্স নেওয়ার কথা। তারপরে এখানে এভরি যেহেতু সিঙ্গুলার ফর্ম, সেক্ষেত্রে আমরা ওয়ার্স ব্যবহার করার কথা। ইফ আই এর সঙ্গে ওয়ার, এটা ঠিক আছে, সবাই বলেছেন। আচ্ছা, ইট ইজ এসেনশিয়াল দ্যাট শি ইজ এট দ্য মিটিং, শি ইজ সাধারণত ব্যবহৃত হয়, এরকম আমরা নেই। এখন আমরা একটু নিচের নিয়মে চলে যাই। দেখেন, আপনারা এই সাবজাংটিভ নামের একটা টার্ম ভার্সিটি অ্যাডমিশন গেলে, অথবা যারা একটু ভালো পড়ালেখা করতে চান তারা খুব সহজেই এই আইটেমটা পেয়ে যাবেন রাইট ফর্ম অফ ভার্বসের চ্যাপ্টারের মধ্যে। রাইট ফর্ম অফ ভার্বসের চ্যাপ্টারের মধ্যে যারা একটু অ্যাডভান্স লেভেলের পড়ালেখা করতে চান, অথবা মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, সব ইঞ্জিনিয়ারিং যদি আমাদের ইংলিশের প্রয়োজন পড়ে না, বিশেষ করে বুয়েটে ইংলিশের প্রয়োজন পড়ে না, কিন্তু বুয়েটে চান্স পাওয়াটা তো আমাদের লাকের ব্যাপারও, তারপরে দোয়া করি সবাই চান্স পাক। কিন্তু অন্যান্য জায়গায় যেমন মেডিকেলে যারা আগ্রহী, একজন ম্যাডাম ছিল আমাদের সঙ্গে, কি নামে যেন, মেয়েরা তো সাধারণত মেডিকেলে আগ্রহী, উনি সম্ভবত লেফট নিয়েছেন। আচ্ছা, আর অন্য যারা মেডিকেলে তো আমাদের কম্পালসারি ইংলিশ থাকেই 15, আর যারা অন্য ডিপার্টমেন্টের আছেন সায়েন্সের বাইরে, আর্টস কমার্সের, তাদের জন্য তো ইংলিশ কম্পালসারি। সেক্ষেত্রে আমাদের এখানে ভার্সিটির জন্য এবং আমাদের অ্যাজ ইউজুয়াল লাইফে ব্যবহারের ক্ষেত্রে আমাদের এই সাবজাংটিভ গ্রামারের আইটেমটা অত্যন্ত প্রয়োজনীয়। যেমন এটা থেকে এখানে যে প্রশ্নগুলো পেয়েছেন, এগুলো প্রায়ই কোনো না কোনো ভার্সিটিতে আসছে প্রশ্নগুলো, অথবা মেডিকেলে আসছে। সেক্ষেত্রে আমরা এখানে একটু নিয়মটা দেখে নেই। We use the subjunctive after
certain verbs and expression to talk about suggestions, requirements and urgent matters. The verb, এই লাইনটা খেয়াল করেন, the verb always takes the base form, infinitive without to. বললাম the verb always takes the base form. এবার সাবজান্টিভ ভার্ব গুলা কোনগুলো, যেমন অ্যাডভাইস, আস্ক, ডিমান্ড, ইনসিস্ট, জোরাজোরি করা, প্রপোজ করা, রিকমেন্ডেড, রিকোয়েস্ট, সাজেস্ট, আর্জ, ইট ইজ ক্রুশিয়াল, ইট ইজ এসেনশিয়াল, ইট ইজ ইম্পর্টেন্ট, এরকম যে সেন্টেন্স গুলো, ইট ইজ ইম্পর্টেন্ট, ইট ইজ এসেনশিয়াল, এরকম। তো এরকম যদি থাকে তাহলে আমরা সবসময় বেস ফর্ম নিব। যেমন এখানে দেখেন, মাই সুপারভাইজার সাজেস্টেড দ্যাট উই হ্যাভ, দ্যাট ব্রেকেটে দেওয়া হয়েছে কারণ দ্যাট অনেক সময় থাকতে পারে, নাও থাকতে পারে, সেক্ষেত্রে উই হ্যাভ বেস ফর্ম। এখানে দেখেন, আওয়ার টিচার রিকমেন্ডস দ্যাট হি স্পিক ব্যবহৃত হয়েছে, আমাদের উত্তর অনুসারে হওয়ার কথা ছিল স্পিক্স। আপনারা আমার কথা বুঝতে পারছেন সম্ভবত। হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে স্পিক্স হওয়ার কথা ছিল, নো। আমাদের এখানে নিয়মে বলছে দ্য ভার্ব অলওয়েজ টেকস দ্য বেস ফর্ম উইথ ইনফিনিটিভ উইদাউট টু, মানে হচ্ছে টু ছাড়া ভার্বের বেস ফর্ম, অর্থাৎ এস ও যুক্ত হবে না, অর্থাৎ একদম টু, টু গো, টু ওয়েস্ট অথবা টু, সবই টু যুক্ত, কিন্তু আমাদের ইনফিনিটিভটা টু ছাড়া হবে। তাহলে এখানে হি স্পিক্স হওয়ার কথা ছিল, অথবা উত্তর হতো হি টু স্পিক, কিন্তু আমাদের এখানে উত্তর হবে বেস ফর্ম। তাহলে আমরা বললাম এই সমস্ত ভার্ব গুলোর পরে যদি আমাদের মূল ভার্ব আসে, দ্যাট থাকতে পারে, নাও থাকতে পারে, এবং সাবজেক্টের পরে যে ভার্বটা আসবে সেটা বেস ফর্ম হবে। ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট উই, রাহাতের প্রথম উত্তরটা সঠিক ছিল, সেখানে উই আর হওয়ার কথা, উই আর অন টাইম, কিন্তু বি হবে, বলছি বেস ফর্ম হবে, সবসময় বি হবে। তো আমরা হয়তো বুঝতে পেরেছি। আবার নেগেটিভের ক্ষেত্রেও দেখেন, ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট উই নট বি লেট, তাহলে আমরা এখানে নেগেটিভ করার ক্ষেত্রে নট, তারপরে বেস ফর্ম ব্যবহার করব। তারপরে মার্ক ইনসিস্টেড দ্যাট খেলি বি, এখানে আমরা বি ব্যবহার করেছি, এটা প্যাসিভ ফর্মে দেওয়া আছে। তাহলে আমরা একটা সাবজাংটিভের নিয়মও শিখলাম। তাহলে এখানকার উত্তরগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে প্রথমটা হবে হচ্ছে বি, তারপরেরটা হবে ওয়ার, তারপরেরটা হবে ওয়্যার, তারপরেরটা হবে হচ্ছে টেক, তারপরে হবে হচ্ছে বুক, কোনো এস যুক্ত ব্যবহার হবে না। আমরা এই নিয়মটাও কিন্তু আমাদের দেখবে রাইট ফর্ম ভার্বসের অনেক নিয়মে পড়ি, কিন্তু এই নিয়মটা আমরা সাধারণত জানি না, যেমনটা আপনারা ভুল উত্তর দিয়েছেন। এবার আমরা আমাদের সময় অনেক হয়ে গিয়েছে, আমরা আস্তে আস্তে ক্লোজ করে দিতে পারি। আমি আরো অবশ্য কয়েকটা টপিক নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম, আমাদের মাঝখানে সমস্যা হওয়ার কারণে আমরা সেগুলো নিয়ে আলোচনা করতে পারছি না। এখানে একটু দেখেন, এই দুইটা একটু কারেকশন করে নেন। Which one is the correct sentence? This is a fact. This is a true fact. These are a fact. This is fact. কোনটা উত্তর নিতে পারি, কেউ একজন বলে ফেলেন সাহস করে। আচ্ছা, দিস ইজ ফ্যাক্ট। দিস ইজ ফ্যাক্ট, লাস্ট ওয়ান। জি স্যার। আচ্ছা, না, এখানে যেহেতু একটা ব্যাপার, সেক্ষেত্রে আমরা প্রথমটা নিব, দিস ইজ এ ফ্যাক্ট। তারপরটা দেখেন, আর এখানে ট্রু ফ্যাক্ট হলো না কেন, কে বলবেন? ট্রু ফ্যাক্টটা হলো না কেন? দিস ইজ এ ট্রু ফ্যাক্ট। সত্য হয় স্যার। সরি স্যার, ফ্যাক্ট সবসময় স্যার সত্য হওয়ার কথা না স্যার। কথা বলেছেন। হ্যাঁ, ফ্যাক্ট মানে তো সত্য ঘটনা, এটার আগে আর ট্রু ব্যবহার করার প্রয়োজন পড়ে না। ঠিক পরের প্রশ্নটাও দেখেন, which one is the correct sentence? He is the most perfect judge. He is, তারপরে সুপারলেটিভ ফর্ম আছে পারফেক্ট। He is the very, তারপরে very হবে না, he is a most perfect judge. He is perfect judge. ছবি নাম্বারটা যেটা দেওয়া আছে, সরি, বাট হি ইজ এ মোস্ট পারফেক্ট জাজ। হি ইজ এ মোস্ট, ওই যে আমরা ওখানে যে নিয়মটা শিখলাম সেখানে, মানে স্যার সি আর কি, কিন্তু মার্কিং করা আছে বি। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, কিন্তু একটা বিষয় খেয়াল করেন যে এই টার্মটার নাম হচ্ছে রিডান্ডেন্সি। আপনারা বাংলা সেকেন্ড পেপারে পড়েছেন কি যে বাক্যের মধ্যে বাহুল্য দোষ? না স্যার, বাহুল্য দোষ পড়েন নাই? যেমন সকল ছাত্র ছাত্রী গণেরা, সকল অভিভাবক গণেরা,
আমরা যেহেতু সকল বললাম, যেহেতু সকল বললাম, তাহলে তার গণেরা দরকার নাই। সকল অভিভাবকগণ আর তো দরকার নাই। অভিভাবকগণেরা সেখানে প্লুরাল করলে চলবে, অথবা এখানে প্লুরাল করতে হলে হবে। যেমন এখানে দেখেন, পারফেক্ট হচ্ছে সবচেয়ে পারফেক্ট, এর মধ্যে আর কোনো কথা নাই। আমার কথা বুঝতে পেরেছেন? পারফেক্টের মধ্যে আর কোনো কথা আছে? পারফেক্ট মানে তো 100% পারফেক্ট। পারফেক্টের সুপারলেটিভ মোস্ট এটা হবে না, সরি, হ্যাঁ, সুপারলেটিভ মোস্ট যেটা আছে। আবার পারফেক্ট তো পারফেক্টিস, তার আবার মোস্ট হয় না। পারফেক্ট তো মোস্ট পারফেক্টই, সেটার আগে আবার ভ্যারি হবে না। পারফেক্ট মানেই স্যার ঠিক আর কি 100%। হ্যাঁ, মানে পারফেক্ট মানেই সবচেয়ে পারফেক্ট। এখানে মোস্ট তো ব্যবহার করার দরকার নাই, ভ্যারি পারফেক্ট হবে না। বুঝতে পেরেছেন? যেমন এখানে দেখেন, নিচের তিনটা উদাহরণ দেখলে আপনারা আরো ক্লিয়ার হবেন। যেমন নিউ, ইনোভেশন। নিউ এর ক্ষেত্রে ইনোভেশন, ইনোভেশন মানে হচ্ছে নতুন কোনো কিছু আবিষ্কার। সেক্ষেত্রে এই সেন্টেন্সটা ভুল। ইটস আ নিউ ইনোভেশন। ইনোভেশন মানেই তো নতুন কিছু আবিষ্কার। তো ওখানে নিউ দেওয়ার আছে কি? এই নিউটা দেওয়ার প্রয়োজন আছে কি? না স্যার, নাই। না, ইট ইজ ইনোভেশন দিলেই হয়ে যেত, অথবা ইট ইজ তখন অ্যান ইনোভেশন হয়ে যেত। ইট ইজ অ্যান ইনোভেশন, নিউটার কোনো প্রয়োজন নাই এখানে। তারপর এটা দেখেন, রিপিট মানে কি? কোনো কিছু পুনরায় আবার করা, এগেইন করা। যেমন প্লিজ রিপিট ইট এগেইন। আমি বললেই হতো, কিন্তু প্লিজ রিপিট ইট তার মানে আবারও চালান, আবার এগেইন দেয়। রিপিট ইট পুনরায় চালান, আবারও এগেইন। তাহলে এখানে এগেইন এর কোনো প্রয়োজন আছে? না, প্লিজ রিপিট ইট হয়ে যেত। তারপরে আমরা ইনোভেশনটা আরেকবার লিখেছি, এখানে আসলে ডিসকভার হবে। যেমন ডিসকভার মানে তো নতুন কিছু করা, তাই নয় কি? ডিসকভার মানে তো নিউ ইনভেনশন, নতুন কোনো কিছু পাওয়া। তাহলে ইটস আ নিউ ডিসকভার। ডিসকভার মানে তো একটা নতুন কিছু আবিষ্কার করা, সেখানে আবার নিউ। তাহলে এখানে আমাদের ইটস আ নিউ ডিসকভারি দরকার আছে কি? না স্যার। গুড, রাহাতকে ধন্যবাদ। এখানে তো ডিসকভারি মানে হচ্ছে তো নতুন কিছু, তাহলে তার নিউ ওয়ার্ডটার এখানে কোনো প্রয়োজন নেই। আশা করি আপনারা ক্লিয়ার হতে পেরেছেন। রিডান্ডেন্সি বলা হয় এটা, বাহুল্য দোষ। আমরা এটা অ্যাভয়েড করবো। আমাদের এখানে আরো কিছু ব্যাপার আলোচনা করার ছিল, আরো কয়েকটা টার্ম, তো আমরা আজকে আর সেগুলো পারলাম না। যাই হোক, তারপরে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, কষ্ট করে ওরিয়েন্টেশন ক্লাসে জয়েন করেছেন। আশা করি আপনারা এনজয় করেছেন এবং আমরা নতুন কিছু শিখতে পারলাম। আর আপনাদের সিলেবাস প্যাটার্নের যে বিষয়ে কথা বলছিলাম, সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা আইটেম চেষ্টা করব, প্রত্যেকটা আইটেম ধরে ধরে 3টা বেসিসে আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে, প্রথমতই আমরা চেষ্টা করব হচ্ছে একটা টপিকের বেসিক রুলস গুলো পড়ে ফেলার। সেকেন্ড ডেতে আমরা কাজ করব হচ্ছে একটু কমপ্লিকেটেড যে রুলস গুলো আছে সেগুলো। আর তারপরে আমরা আলোচনা করব হচ্ছে সেগুলো বোর্ডে এবং এক্সারসাইজ গুলো এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে আসা কোশ্চেন গুলো। এইভাবে আমরা প্রত্যেকটা 12টা আইটেমই আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন এবং আমার ক্লাস নেওয়ার প্যাটার্ন গুলো সম্পর্কে আপনাদের কিছুটা ধারণা হয়েছে। তো আপনারা লেটস নো হোয়াট উইল বি দা ইয়োর ডিসিশন নেক্সট। থ্যাংক ইউ সো মাচ। আজকে এই পর্যন্তই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।